বন্ধুরা নমস্কার। ইন্ডিয়া জোট জানিয়ে দিয়েছে তারা সরকার গঠনের দাবি জানাবে না। তারা পার্লামেন্টে শক্তিশালী বিরোধী জোটের ভূমিকা পালন করবে এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করবে। এতে স্পষ্ট তারা একটা বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং তারা ভবিষ্যতে সরকার গঠন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে কাজ করছে। এবার আজকে আমরা দেখব এই ভিডিওতে যে এই যে পরিকল্পনা তাদের, এই পরিকল্পনায় কি কি থাকতে পারে এবং কে কে থাকতে পারে। প্রথমত হলো, আমার ধারণার কথা বলছি আপনাদের সঙ্গে, এগুলো আগামী দিনে মিলিয়ে নেবেন। এই পরিকল্পনাতে চন্দ্রবাবু নাইডু আছেন। এই ইন্ডিয়া জোটের পরিকল্পনাতে কিন্তু বলছি, এই পরিকল্পনাতে নীতিশ কুমার আছেন। এই পরিকল্পনাতে আরও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে। এখন কীরকম? প্রথমত হলো, তারা বিজেপিকে বা এনডিএ জোটকে ফাঁসানোর, রাজনৈতিকভাবে ফাঁসিয়ে দিয়েছে বলা যায়। ইন্ডিয়া জোট যে সরকার গঠন করতে চলেছে এবং সেই সরকার শপথ গ্রহণ করতে চলেছে সম্ভবত শনিবার দিন, সেই জোটকে পরিকল্পিতভাবে, কারণ রাজনীতির বড় বড় খেলোয়াড়রা তো বিরোধী জোটে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, তারা বহু বছর তারা সরকার চালিয়েছেন, কখনো রাজ্য সরকার চালিয়েছেন, কখনো কেন্দ্রীয় সরকার চালিয়েছেন। আর জোট সরকারের তো তারা মাস্টার, কারণ অনেকগুলো জোট সরকারে এই নেতারা বিভিন্ন সময় ছিলেন। তো এরা পরিকল্পিতভাবে কিভাবে ফাঁসিয়েছেন? প্রথমত হলো, দেখবেন এনডিএতে থেকে নির্বাচনে লড়াই করে টিডিপি এবং আপনার জেডিইউ মানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা ভালো রেজাল্ট করেছেন। ভালো রেজাল্ট করার পরে তাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা যাতে ইন্ডিয়া জোটে আসে, কিন্তু তারা আসেননি। কেন আসেননি? নাম্বার ওয়ান হলো, তারা যদি এখন আসেন তাহলে সারা দেশের কাছে মেসেজ যাবে যে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। তারা বিজেপির সঙ্গে থেকে এনডিএ জোটে থেকে লড়াই করে মানুষের আদেশ নিয়ে জিতে এসে এখন বিশ্বাসঘাতকতা করেছেন। সুতরাং এই বিশ্বাসঘাতকতার অভিযোগ যাতে তাদের ওপরে না আসে তার জন্য তারা আসেননি। দ্বিতীয়ত হলো, তারা একটা বড় পরিকল্পনা করে উপযুক্ত সময়ে উপযুক্ত দিনে তারা ইন্ডিয়া জোটে আসবেন এবং এনডিএ ছাড়বেন, কিন্তু তার জন্য তারা এই সরকারের ব্যর্থতার অভিযোগ তোলা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। 3 নাম্বার হলো, তারা বিজেপিকে তারা চাইছেন যে একটু সময় দিতে, সুযোগ দিতে, এবং বিজেপির সঙ্গে থেকে তারা সেই কাজগুলো করে নিতে যেই কাজগুলো তারা ইন্ডিয়া জোটে করতে গেলে তাদের অনেক সমস্যা হতো। কীরকম? দেখবেন এনডিএ জোটে প্রবেশের সময়, মানে এই সরকারের প্রবেশের আগেই নাইডু দাবি তুলে দিয়েছেন যে লোকসভার স্পিকার তার হাতে দিতে হবে, অর্থাৎ তার দল থেকে কাউকে লোকসভার স্পিকার করতে হবে। একবার ভাবেন, লোকসভার স্পিকার করার দাবি কেন জানাবেন? কেন্দ্রীয় মন্ত্রী সংখ্যা প্রয়োজনে 2 জন বাড়িয়ে বলবেন, প্রয়োজনে আরও বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রক যদি 2টো হয় তাহলে 3টার কথা বলবেন, কিন্তু লোকসভা স্পিকারের কথা কেন বলেছেন? লোকসভা স্পিকার এই কারণে তারা চাইছেন যে তারা বিজেপিকে মানে বের দিতে চাইছেন, যাকে বলেন আমরা খাস বাংলাতে বলি না, বের দিতে চায়, অর্থাৎ বিজেপিকে তারা আটকাতে চায়, যাতে বিজেপি অন্য দল ভাঙিয়ে এমপি এনে নিজে সংখ্যাগরিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও সেটা যাতে সাকসেসফুল না হয়। কারণ স্পিকারের হাতে ক্ষমতা থাকবে পার্লামেন্টের মধ্যে এই যে দল পরিবর্তন আপনার এইসবের ক্ষেত্রে চূড়ান্ত রায় দেওয়ার। তো সেই স্পিকার যদি চন্দ্রবাবু নাইডুর হাতে থাকে তাহলে বিজেপি কোনো রাজ্যে কোনো একটি দলের এমপিদেরকে ভাঙানোর আগে তাকে নাইডুকে সঙ্গে নিতে হবে, আর নাইডুর ওপর নির্ভর থাকতে হবে, কারণ নাইডুর দলের লোক স্পিকার। সুতরাং স্পিকারের ক্ষেত্রে যদি তার মান্যতা না দেয়, ঝুলিয়ে রাখে অথবা তাকে ইগনোর করে, তাহলে সমস্যা হয়ে যাবে। এইভাবে করে তারা বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার মানে বাঁকা পথে হওয়ার সম্ভাবনা থেকে আটকে দিতে চাইছে। এটা হলো একটা ব্যাপার। দেখবেন তারা কেউ অর্থমন্ত্রক চাইছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রক চাইছে, নীতিশ কুমার এবং নাইডু।
অর্থমন্ত্রক কেন চায়? অর্থমন্ত্রক চাওয়ার অর্থ হলো বাজেটের ওপর নিয়ন্ত্রণ। অর্থমন্ত্রী বাজেট তৈরি করেন এবং বাজেট পেশ করেন। বাজেটের ওপর নিয়ন্ত্রণ হলে যার হাতে বাজেট থাকবে সে সমস্ত কিছুর ওপর, সমস্ত মন্ত্রকের ওপরে তার ঘুরিয়ে ফিরিয়ে একটা পরোক্ষ আপনার নিয়ন্ত্রণ থাকে। কারণ সব দপ্তর, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত 1 টাকা খরচ করতে পারবে না যদি অর্থমন্ত্রক থেকে অনুমোদন না দেওয়া হয়। তো সুতরাং অর্থমন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু অত্যন্ত স্পর্শকাতর একটি মন্ত্রক যে কোনো সরকারের, সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক। আরেকটি উদ্দেশ্য হলো এই অর্থমন্ত্রক হাতে পেলে বিভিন্ন রাজ্যগুলোর, তাদের যে ইন্ডিয়া জোটের রাজ্যগুলো, যে শরিক দলের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোরও যে বিভিন্ন দাবি দাওয়া সেগুলো মিটিয়ে দেওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাদের সঙ্গে রিলেশন ভালো করার তাদের কাছে সুযোগ থাকবে। এখন ধরেন যদি নীতিশ কুমারের দলের হাতে যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রক থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দাবি দাওয়া যদি পূরণ করে দিতে পারেন তিনি, তাহলে তৃণমূলের সঙ্গে তাদের বা ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে। সিমিলার হবে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে, যেখানেই আপনার কংগ্রেস বা অন্য বিরোধী জোটের সরকার রয়েছে সেই জায়গাতে। সুতরাং তাদের ভবিষ্যতের রাস্তা তারা এভাবে তৈরি করতে পারবেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রক কেন চাইছেন? স্বরাষ্ট্রমন্ত্রক চাওয়ার অর্থ হলো বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে, ইডি, সিবিআই, টিবিআই, অনেকগুলো এজেন্সি রয়েছে, এই এজেন্সিগুলোর ওপরে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ন্ত্রণ আনা। এবং ইডি, সিবিআইকে এতদিন ধরে অপব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে ব্যাপকভাবে, এবং বিজেপির নাম, নরেন্দ্র মোদীর নাম কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করেছে বিরোধীরা, এবং তাতে তারা অনেকটা সাকসেসফুল হয়েছেন। এবার যদি ধরুন নীতিশ কুমার অথবা নাইডুর হাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রক যদি থাকে, তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যতই চেষ্টা করা হোক না কেন, ওই মন্ত্রকের মন্ত্রী যদি না চায়, তাহলে ইডি এবং সিবিআই বা অন্যান্য এজেন্সিগুলোকে মানে ইচ্ছামতো ব্যবহার করা যাবে না বা অপব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে দেশের এই যে পুরো ব্যবস্থা, যেখানে তদন্ত আছে, যেখানে কাউকে ফাঁসানোর কথা, অভিযোগ ইত্যাদি বা বিভিন্ন মামলাতে যারা ফেঁসে রয়েছেন তাদেরকে মুক্ত করা, অনেকগুলোর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের যারা অন্য শরিক যারা মানে দলগুলো রয়েছে, মানে বিরোধী দলের মধ্যে, তাদের খুব ক্লোজ হয়ে যেতে পারবে। এতে ভবিষ্যতে রাস্তা তাদের সুপ্রশস্ত হবে। এইরকমভাবে বিভিন্ন ক্রুশাল দাবিগুলো তারা তুলতে শুরু করেছেন। এরপরে দেখবেন আগামী যতদিন এই সরকার থাকে, দেখবেন সিএএ ইমপ্লিমেন্টেশন, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার রুলস তৈরি হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়ে গেছে। এবার এই যে রূপায়ণ করা, অর্থাৎ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের শিখ, পার্সি, এদেরকে যে নাগরিকত্ব দেওয়ার যে আপনার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে তাকে স্লো করে দেওয়া অথবা তাতে বাধা দেওয়া, এই কাজটাও এরা করবেন। কারণ এদের পলিসি আলাদা, বিজেপির পলিসি আলাদা। বিজেপি যে কথা বলেন তারা সবগুলিকে অ্যাপ্রুভ করেন না, 2-1টি বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে তাদের দ্বিমত রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে সারা বছর প্রবলেম হবে। এরপরে রয়েছে বিজেপি যে হিন্দুত্ববাদী যে একটা ফেস, একটা চেহারা, এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে কার্যকলাপ, এতে কোনো না কোনোভাবে বিভিন্ন ক্ষেত্রে পদে পদে এই দুটো দল বা আরও কয়েকটা দল থাকবে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ তারা চাইবে না যে বিজেপির পপুলারিটি বাড়ুক, তারা চাইবে না বিজেপি মানে বিজেপির যে হারানো জমি, যে জমিটা হারিয়েছে, 63টা আসন এবার বিজেপিকে খোয়াতে হয়েছে, তার মানে জমি অনেকটা হারিয়েছে। এই হারানো জমি বিজেপি যাতে সরকারের কাজকর্মের মধ্য দিয়ে পুনরুদ্ধার করতে পারে, এটা তারা কোনোভাবেই চাইবেন না। তারা চাইবেন বিজেপি দুর্বল থাকুক, কারণ দুর্বল বিজেপি তাদেরকে কিছুটা পাত্তা দেবে, তাদেরকে গুরুত্ব দেবে এবং তাদের ওপর নির্ভর থাকবে। সুতরাং এটা তাদের রাজনৈতিক পরিকল্পনার মধ্যে যে তারা বিজেপিকে উঠতে দেবে না, বেশি বাড়তে দেবে না। আর এই সমস্ত কিছুর পেছনে থেকে আপনার ইন্ডিয়া জোটের যে অভিজ্ঞ নেতারা, সে শরদ পাওয়ার হোক, সে মল্লিকার্জুন খড়গে হোক,
এরকম যারা বিশেষভাবে, বা সোনিয়া গান্ধী হোক, এরা কলকাঠি নাড়বেন। এরা বিজেপিকে প্রতিদিন প্রতি মুহূর্তে যন্ত্রণায় রাখবেন, রাজনৈতিকভাবে যন্ত্রণার মধ্যে রাখবেন, রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে রাখবেন। দেখবেন মানুষের মধ্যে যদি টেনশন খুব বেশি থাকে তাহলে তার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে তাকে প্রেশারের ট্যাবলেট খেতে হয়। তার ঘুম নষ্ট হয়ে যাবে, সে ঘুমোতে পারে না, তখন ঘুমের ট্যাবলেট খেতে হয়। এবং তার সুগার হয়, সুগারের ট্যাবলেট খেতে হয়। নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, নানান ধরনের রোগ জীবাণু তার ভেতরে প্রবেশ করতে থাকে। এইরকম শুধু টেনশনের কারণে। টেনশনকে বলা হয় মাদার অফ ম্যানি ডিজিজেস। অল ডিজিজেস কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু মাদার অফ ম্যানি ডিজিজেস। তো বিজেপিকেও তারা আগামী যতদিন এনডিএ জোটের সরকার থাকে ততদিন বিজেপিকে, যেহেতু বিজেপির হাতেই প্রধানমন্ত্রীর পদ রয়েছে, বিজেপির নেতাই প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি 10 বছর একক সংখ্যাগরিষ্ঠতার সরকার চালিয়েছেন, সুতরাং তার সেই জায়গা থেকে এই জোট নির্ভর, অন্য সহযোগী দল নির্ভর সরকার চালাতে হচ্ছে। সুতরাং এই সরকারে বিজেপিকে এমনভাবে টেনশনে রাখবে নীতিশ কুমার এবং আপনার চন্দ্রবাবু নাইডু, অন্ততপক্ষে 2জন বড় খেলোয়াড়, 2জন পাকা খেলোয়াড়, 2জন অভিজ্ঞ খেলোয়াড়, 2জন শক্তিশালী খেলোয়াড়, তারা অন্য পেছনে থাকা বিরোধী নেতাদের সহযোগিতায় এমনভাবে টেনশনে রাখবে যে বিজেপির সর্বাঙ্গে নানান ধরনের রোগ জীবাণু যাতে ছড়িয়ে পড়ে, বিজেপিকে যাতে প্রত্যেক দিন যাতে নানান ধরনের ট্যাবলেট খেতে হয়, সুগারের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, নানান ধরনের ট্যাবলেট খেয়ে খেয়ে কোনোভাবে বেঁচে থাকতে হয়। আর যত ট্যাবলেট খেতে হবে তত সে দুর্বল হবে, যত দুর্বল হবে তত তার ভবিষ্যৎ সম্ভাবনাও কমে যাবে। এইটা একটা বড় পরিকল্পনা ইন্ডিয়া জোট নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে মিলিতভাবে গোপনে করেছে বলে আমার ধারণা। এটা আমার ধারণার কথা বললাম, আপনাদের ধারণার সঙ্গে যদি মেলে সেটা জানাবেন, আপনাদের ধারণার সঙ্গে যদি না মেলে তাহলে সেটাও জানাবেন আপনারা। আর ডেফিনেটলি আমি যে কথাগুলো আগেও বলেছিলাম সেগুলো যেমন আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী থেকেছেন, সবগুলি কথা মিলেছে। এই ক্ষেত্রেও মিলে যাওয়ার সম্ভাবনা আমি বলবি 99.99%। এক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার কথা আমার নিশ্চয়ই আপনাদেরকে বলে দেওয়ার দরকার পড়বে না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা যারা এখনও আমার পেজটিকে আপনার ফলো করেননি, তারা এই কাজটা না করলে নোটিফিকেশন পেতে কিন্তু অসুবিধা হবে, সুতরাং এটাও করে রাখবেন। ভালো থাকবেন সবাই। বন্দে মাতরম, জয় হিন্দ।